নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। শুনতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা যেহেতু নেই, তাই আপনি চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসি। পুকুরটি প্রায় ৮০ বছরের পুরনো। এটি বাংলা ১৩৪৮ সনের মাঝামাঝি একটা সময়ে খনন করা হয়েছিল। আজকের ভগ্নদশা দেখে এর যৌবনকাল অনুমান করা বেশ কঠিন, কিন্তু এই পুকুরটি একটা সময় এই এলাকার ছিল প্রাণকেন্দ্র এবং এই এলাকার পানীয় জলের অন্যতম উৎস ছিল এই পুকুরটি। এবং এর চারপাশে যে বিভিন্ন গাছগাছালি, আম, জাম, তাল, পেয়ারা, এরকম বিভিন্ন গাছগাছালি দিয়ে ছায়া সুনিবিড় একটা পরিবেশ। এর বাঁধানো ঘাট এবং বাঁধানো চওড়া সিঁড়ি এবং বাঁধানো চৌবাচ্চা সহ কাপড় কাচার নির্দিষ্ট স্থান, বেশ রাজকীয় একটা ভাব পুকুরটির। এবং বিকেল হতেই গ্রামের মানুষজন এখানে এসে পুকুর পাড়ে বসতো এবং বসতেই ঝিরিঝিরি বাতাস সবার দেহ মনকে শীতল করে দিত। এজন্য কাজের ফাঁকে মানুষ এই পুকুর পাড়ে বসে একটু জিরিয়ে নিত। এই পুকুর পাড়ে দাঁড়িয়ে খুব সহজেই আন্দাজ করা যায় যে আশেপাশে নিশ্চয়ই একটি জমিদার বাড়ি কিংবা রাজবাড়ি থাকবে। রাজবাড়ি আছে, রাজত্ববিহীন রাজবাড়ি। তখনকার আমলে এই এলাকায় এটি প্রথম দালান বাড়ি, তাই দূর দূরান্তে দালান বাড়ি নামে বাড়িটি পরিচিত। এ বাড়ির মালিকের নাম শ্রী হরিমোহন রায়। শোনা যায় এই বাড়ির জায়গাটি ৮ আনা দিয়ে কেনা হয়েছিল আর বাড়িটা নির্মাণ করা হয়েছিল তখনকার সময়ে ২৬,০০০ টাকা দিয়ে। এই হরিমোহন রায়ের এক ছেলে, ৪ মেয়ে এবং অন্য আত্মীয় স্বজন, কাজের লোকজন সহ ভরপুর সংসার, ভরা সংসার। এ বাড়ি সম্পর্কে, এ বাড়ির ইতিহাস আমি এখানেই ইতি টানছি, কারণ এ বাড়ির বিষয়ে বিশদ বলার সদিচ্ছা আমার নেই। আমি মূলত এই বাড়ির একজন বিশেষ মানুষের কথা বলতে চাই আজ। একটি মেয়ের গল্প, একটি মেয়ের গল্প। আত্মীয় স্বজন প্রত্যাশা করেছিল ছেলে হবে, যেহেতু প্রথমবার মেয়ে আছে। মেয়ে থাকলে পরবর্তী সন্তান সবাই চায় ছেলেই হোক, এবং ছেলে হবে চিন্তা করে আতুর ঘরটি নির্মাণ করা হলো বেশ শক্তপোক্তভাবে। তারপর যখন মেয়ে হলো সবাই একটু নাখুশি যেন হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই মেয়েটি বাবার সবচেয়ে প্রিয় সন্তান হয়ে উঠেছিল। যাই হোক, এই মেয়েটি ছোটবেলা থেকেই শান্ত, লাজুক আর মিষ্টি স্বভাবের ছিল। সে সব সময় আপন মনে, আপন জগতে ঘুরে বেড়াতে পছন্দ করত, ভালোবাসত। সে সহজে নিজেকে সবার সামনে নিজেকে মেলে ধরতে পছন্দ করত না। সে আপন মনে, আপন জগতে ঘুরে বেড়াতে ভালোবাসত। খুব মিষ্টি গানের কণ্ঠ ছিল মেয়েটির। এজন্য ছোটবেলায় ওর বাবা অনেক চেষ্টা করেছে
বাড়িতে ওস্তাদজি রেখেছেন, বিভিন্নভাবে চেষ্টা করেছেন ওকে গান শেখাতে, কিন্তু বেশি দূর এগোতে পারেননি। ও সেভাবে একাডেমিকভাবে শিখেনি গান, তাই জনসম্মুখে তাকে দিয়ে গান গাওয়ানো প্রায় অসম্ভব ছিল। কিন্তু কখনো কখনো আত্মীয় স্বজনের, কাছের মানুষের অনুরোধে গেয়ে ফেলতো দুই একটা, আর তখনই দর্শকের মনে শুরু হয়ে যেত আফসোস, কেন এ বান্দা এই গানের জগতে সবসময় বিচরণ করে না। দর্শকের মনে আফসোস কাজ করত, কেন এ মানুষটার গান যে কোনো সময় চাইলেই শোনা যায় না, মন ভরে শোনা যায় না। ও যেমন গান ভালোবাসতো, তেমনি তার আরও অনেক গুণ ছিল। ছোটবেলা থেকেই মেয়েটি স্বল্পাহারী ছিল। এটা তার বাবার বিশাল এক দুঃখের কারণ ছিল। সকল আত্মীয় স্বজনকে তিনি দুঃখ করে বলতেন, আমার এই মেয়েটা খেতে চায় না কিছুতেই। অবশ্য পরে বাবার দুঃখ করার আরও অনেক কারণ ছিল। যাই হোক, মেয়েটা ভীষণ পছন্দ করত দুধ ভাত খেতে। তার প্রিয় খাবার ছিল দুধ ভাত। তার আরও একটি প্রিয় খাবার ছিল চা। প্রচণ্ড চা প্রেমী ছিল সে। এই একটা জিনিসে তার আগ্রহের কোনো সীমা পরিসীমা ছিল না কোনো সময় জ্ঞান। এই একটা জিনিসের অফারে না করার কোনো শক্তি ছিল না যেন ওই মেয়েটার। এবং যখনই ওর হাতে এই চায়ের কাপটি তুলে দেয়া হতো, তার ঠোঁটের কোণে একটা তৃপ্তির হাসির রেখা ফুটে উঠত। দেখে মনে হতো যেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটি এখন ওর হাতেই আছে। সকলের সাথে খুব সহজে মিশতে পারত না সে, কিন্তু যদি কারো সাথে সখ্যতা গড়ে উঠত, যার সাথে সখ্যতা গড়ে উঠেছিল, সেই বুঝেছে ওর স্নিগ্ধতা, এবং সেই সম্পর্কটা হয়েছে চিরস্থায়ী। আজও মানুষ তার সাথে এই সম্পর্ক ছিন্ন করতে পারেনি। সে তার সারা জীবনে একটাও কটু কথা কাউকে বলেনি। কেউ কষ্ট পাবে এমন কোনো কাজ সে কখনো করেছে এটা কেউ বলতে পারবে না। বরং তাকে কেউ কষ্ট দিলে সে প্রতিবাদ করবে তো দূর, কখনো অভিযোগও করেনি। কখনো সে বিষয়ে অভিযোগও করেনি। সে এতটা শান্ত ছিল, এতটা নিরীহ ছিল সে। বই পড়তে ভীষণ ভালোবাসত। বই যেন তার প্রাণ ছিল। বইয়ের পোকা যদি কাউকে বলা যায়, সেটা এই মেয়েটিকে বলা যাবে। ছোটবেলাতেই তার সমস্ত বড় বড় যে লেখক আছে সকলের রচনা সমগ্র পড়া শেষ। তারপর বড় বড় উপন্যাস, গল্প, কবিতা কিছুই বাদ থাকেনি। এমন হয়েছে সে একটা সময় যা পেত, হয়তো
ছোটদের গল্প, ভূত প্রেত, বড় হয়েও সে সেসব পড়ছে এরকম। অর্থাৎ বইয়ে তার কোনো আগ্রহের কমতি ছিল না। পরে এমন হয়েছে, তার কাছের মানুষজন যদি তার জন্মদিন বা কোনো বিশেষ দিনে তাকে বই উপহার দিতে চাইতো, সে পড়েনি এমন বই খুঁজে পাওয়া তাদের জন্যে দুষ্কর হতো। এজন্য তার ভাই বোনেরা প্রায়ই এটা নিয়ে মজা করত। তার ছোট ভাই মজা করে একদিন তার দিদিকে বলছিল যে এই যে ও এত বই পড়ে, দেখো একদিন বিস্ফোরণ হবে। এই যে এত কিছু ওর মধ্যে জমছে, একদিন দেখো বিস্ফোরণ হবে। ঠিকই একদিন বিস্ফোরণ হলো, কিন্তু সেই বিস্ফোরণ মোটেও কাঙ্ক্ষিত বিস্ফোরণ ছিল না। মেয়েটি যখন অনার্সে পড়ে, তার দুরারোগ্য ব্যাধি ক্যান্সার ধরা পড়ল। তারপর চিকিৎসা করে আবার সুস্থ হয়ে সে আবার পড়াশোনায় ফিরে এলো। কারণ এই মেয়েটি ছিল প্রচণ্ড মেধাবী ছোটবেলা থেকেই। তার প্রথম অর্জন ছিল পঞ্চম শ্রেণীতে সরকারি বৃত্তি, যেটা নাকি এবারের প্রথম এবং এবার এই গ্রামেরও প্রথম অর্জন। তারপর সে অষ্টম শ্রেণীতে সরকারি বৃত্তি পেল, এসএসসিতে স্টার মার্ক, এবং তারপর ফিজিক্সে স্নাতকোত্তর ডিগ্রি। পরবর্তীতে সে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। সে যেহেতু অসুস্থ ছিল, তাই তাকে তার বাবার কাছে রাখার জন্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, এবং প্রথম পরীক্ষাতেই টিকে গেল এবং চাকরি হলো। এ বাড়ির প্রথম সরকারি চাকরিজীবী হিসেবে তার প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয় কর্মজীবন। এই শিক্ষকতা জীবন তার শুরু হয়েছিল দিদির স্কুল থেকে। তার দিদির স্কুলে সে বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে কিছুদিন চাকরি করেছিল, এবং তার শিক্ষকতার যে পারদর্শিতা এবং কতটা পরম মমতায় সে শিক্ষার্থীদের পাঠদান করে, যারা তখন সুযোগ পেয়েছিল তার থেকে শিক্ষা গ্রহণের, সেই ছাত্রছাত্রী আজও তাকে মনে রেখেছে বলে আমার বিশ্বাস। তো সেদিন এয়ারপোর্টে তার আপনজনেরা এসেছিল তাকে বিদায় জানাতে। তারা কেউ বুঝতেই পারেনি এটি ছিল শেষ দেখা, আর দেখা হবে না ওর সাথে, এটা কেউ সেদিন বুঝতে পারেনি। তার সফর সঙ্গী হয়েছিল তার হতভাগী দিদি আর হতভাগ্য বাবা। 17 দিন ধরে চলল তার চিকিৎসা। 2 দিন জমে মানুষে টানাটানি। তারপর আজকের দিনে, এই 8ই আগস্ট, মেয়েটির শেষ দিন হিসেবে নির্ধারিত ছিল। পুকুরটি তার ভগ্ন দশা নিয়ে আজও তার অস্তিত্বের জানান দিচ্ছে সদর্পে। শুধু এই মেয়েটিকেই তার অদৃষ্টের অমোঘ নিয়মের কাছে হার মানতে হলো। এই মেয়েটি আমার ছোট বোন রত্না। আজ 8ই আগস্ট সে আমাদের ছেড়ে চলে গিয়েছিল। আজ সকাল থেকেই ওর নানা স্মৃতি তাই আমার মনে দানা বাঁধছিল একটু একটু করে। বলতে চাই, এর শিডিউল অনুযায়ী আজ ছিল মন খুলে হাসি পর্ব 5।
আমি এই ধারাবাহিকতা রক্ষা করতে পারিনি, সেজন্য দুঃখ প্রকাশ করছি। আজকে আমার একমাত্র বোন, আমার প্রিয় বোনটি আমাদের ছেড়ে চলে গিয়েছিল। বোনটি প্রায়ই বলতো, সে মারা যাবার আগে প্রায়ই বলতো যে দিদি, কেউ কাউকে বেশি দিন মনে রাখে না, তুমিও একদিন ঠিক ভুলে যাবা আমাকে। আমার খুব বলতে ইচ্ছে করে, জানি না তুই শুনতে পাচ্ছিস কি না বোন, খুব বলতে ইচ্ছে করে যে যখনই তোর কথা মনে পড়ে ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে, এবং যতদিন বাঁচবো এই অনুভূতি একই থাকবে, এতটুকু পরিবর্তন হবে না এই উপলব্ধির। আজকে খুব বলতে চাই, আমার বোনটা যখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে, ও বারবার ওর ফোনটি, মোবাইল ফোনটি চাইছিল। হয়তো তার প্রিয় বন্ধুদের কিছু বলার ছিল তার। হাসপাতালে যেহেতু মোবাইল ফোন অ্যালাউ না, তাই আমি দিতে পারিনি তাকে। সে তার প্রিয় মানুষদের কাছ থেকে হয়তো বিদায় নিতে চেয়েছিল। আজকে ওর সেই অনুভূতির কথা আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই আমার বোনটির জন্য প্রার্থনা করবেন। বোন, তুই যেখানেই থাক খুব ভালো থাকিস, পরম শান্তিতে যেন স্রষ্টা তোকে রাখেন, এই একটাই প্রার্থনা আজকের দিনে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আপনারা আমাদের দুই বোনের যে উপাখ্যান সেটা শুনলেন ধৈর্য সহকারে। আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।